ওকে, আমার মনে হয় আমি লাইভে চলে আসছি। তো আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং ঠিকঠাক মতো তোমরা পড়াশোনা করতেছো বলে আমি আশা করছি। তো কেমন আছো তোমরা? তোমরা জানাতে পারো। আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানিয়ে দাও। অডিও এবং ভিডিও সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু জানিয়ে দাও আমাকে। এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে সেটাও জানাতে পারো। আর তো বেশি দিন বাকি নেই, তোমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে এবং মানে একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে। সো তোমাদের জন্য একটা সাজেশন ক্লাস নিয়ে আসছি। সাজেশন বলতে কিভাবে শেষ মুহূর্তে কয়েকদিনে পড়াশোনা করা দরকার, কিভাবে নিজের পড়াটা গোছানো দরকার, এটা তোমাদের হচ্ছে বিভিন্ন প্রবলেমের ডিসকাস করবো আমরা আজকে। তোমাদের যে সকল প্রবলেম আছে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, ইনশাল্লাহ ভাই আমার অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। ওকে, আমার মনে হয় সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমরা দেখি আমাদের সাথে লাইভে কে কে আছে। শিবু আছে, পারভেজ আলী আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এএসএম নোমান আছে, আমার মিতা, আমার নামের সাথেই নাম। ওয়ালাইকুম আসসালাম। তানবীর ইসলাম আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে নাজিম চৌধুরী। তারপরে হাসানের নাম ভাইও দেখতেছে, দেখা যাচ্ছে হাসানের নাম ভাই কেমিস্ট্রি পড়ান। অর্পা মণ্ডল, হ্যাঁ এটা সায়েন্সের জন্য, ফিজিক্সের গাইডলাইন থাকবে আজকে। জুনায়েদ আছে, সাদ আছে, আরাফাত, সারি আছে, আদনান আছে, সাদ খান। ওকে, তো বেশ অনেকেই জয়েন করে ফেলছো। আমি তাহলে আমাদের পড়াশোনা না, আজকে একটু গল্প হবে, বেশ বেশি সময় নিব না, অল্প একটু সময় নিব এবং তোমাদের প্রিপারেশনটা কিভাবে এখন গোছানো দরকার সেটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু দেখি। আচ্ছা, যারা আমাকে তো চিনো তারা তো চিনোই, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। আর যারা আমাকে চিনো না তাদের জন্য আমি বলি যে আমি ট্রিপলি বুয়েট থেকে পড়াশোনা করছি এবং বুয়েটে হচ্ছে আমার মেরিট পজিশন ছিল অ্যাডমিশনে 185। আর হচ্ছে চুয়েটে, তারপরে হচ্ছে কুয়েটে এবং ঢাকা ইউনিভার্সিটিতে, এই চারটা জায়গায় আমি পরীক্ষা দিয়ে চান্স পাইছিলাম। আর হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্স পাই নাই 2 মার্কসের জন্য। চুয়েটে 56তম ছিল, কুয়েটে ছিল 219 মেরিট পজিশন এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছিল 217। তো আমি শুধুমাত্র বুয়েটেই আমি অ্যাডমিশন নিছি, বাকিগুলোতে আর অ্যাডমিশন নেওয়া হয়নি। একটা মানুষ কয় জায়গায় অ্যাডমিশন নিতে পারে? তো আসো আজকে আমরা ফিজিক্স নিয়েই আহ, কথাবার্তা বলবো। শেষ সময় আসলে ফিজিক্সের বইটা কিভাবে পড়া উচিত। তো তুমি যদি বেশ কয়েকটা ভাগ করো, ফিজিক্স বইয়ের মধ্যে কিছু কিছু অধ্যায় আছে যেগুলাতে হচ্ছে তোমার থিওরি পড়া লাগে, আবার কিছু কিছু অধ্যায় হচ্ছে ম্যাথ বেশি করা লাগে। সো তোমাদের রিটেনের জন্য মানে সিকিউ অ্যান্সার করার জন্য ম্যাথের সূত্রগুলা খুব ভালো মতো হচ্ছে একটা নোট করা দরকার। অবশ্যই তোমরা একটা নোট বানাবা যেখানে তোমাদের সবগুলা ফর্মুলা থাকবে। এই ফর্মুলা নোটটা তোমার হচ্ছে পরীক্ষার আগের দিন হচ্ছে রিভিশন দেওয়ার জন্য খুব হেল্পফুল হবে। যে কোনো একটা সূত্র তুমি হঠাৎ মনে করতে পারতেছো না, খুঁজে খুঁজে বইয়ের বিভিন্ন জায়গায় না দেখে তোমার কাছে যদি নোটটা থাকে তুমি জাস্ট উল্টাইলা দেখে নিলা, মনে করলা আর কি। পড়া রিভিশন দেওয়ার সিস্টেমটাই হচ্ছে এরকম। আমরা পড়া রিভিশন দেওয়া বলতে বুঝি মনে হয় যেন লাইন বাই লাইন বই রিডিং, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম না। রিভিশন দেওয়া মানে হচ্ছে তুমি চোখ বন্ধ করে তুমি রিকল করতে পারতেছো কিনা সূত্রটা তুমি কি পড়ছিলা, বা এই পেজে তুমি এই জিনিসটা পড়ছিলা, বা এই টপিকটা দেখতে এরকম, বা এই জিনিসটার সংজ্ঞা হচ্ছে এরকম। এভাবে নিজে নিজে মনে করতে পারাটাই হচ্ছে রিভিশন, হ্যাঁ। তো তখন যখন রিভিশন দিবা তখন চেষ্টা করবা ফর্মুলাগুলো নিজের মাথায় খেলতে, মানে খেলাতে চেষ্টা করবা। এবং একটা সাদা পেজ দিতে পারো, সাদা পেজ নিয়ে তুমি গড় গড় করে ওই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সেগুলো লেখা শুরু করো। যখনই আটকায় যাবা তখনই বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা আমার ভালো মতো রিভিশন দেওয়া হয় নাই, তখন সেটা ওই জায়গা থেকে আবার দেখে নিবা। তো এইভাবে হচ্ছে ফর্মুলার রিলেটেড জিনিসপত্রগুলো রিভিশনের ব্যাপার। এইবার আসো থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে। থিওরিটিক্যাল পার্ট বলতে
ধরো জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলা, এবং আবার কিছু কিছু আছে হচ্ছে যে শেষের দিকের অধ্যায়ে, যেমন জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের 14 নাম্বার 13 নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে চুম্বকের একটা অধ্যায় আছে। তো এই যে অধ্যায়গুলো একটু শেষের দিকে, সেখানে বেশ কিছু থিওরিটিক্যাল সৃজনশীল আসার সম্ভাবনা আছে, যদি প্রশ্ন হয় আর কি সেখান থেকে সৃজনশীল। তবে সাধারণত ওই সকল অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসে না, ওগুলো এমসিকিউর জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। তো ওইখান থেকে ধরো একটা দুইটা এমসিকিউ চলে আসতে পারে। তো এগুলোর জন্য তোমার বইটা একবার হইলেও রিডিং পড়া থাকা খুবই জরুরি। তো আগে যদি তুমি কখনো এটা রিডিং না পড়ে থাকো, তা আমি বলবো আসলে রিডিং পড়ার জন্য যদি সময় সুযোগ করতে পারো। কিন্তু একেবারেই যদি সময় সুযোগ না থাকে, অ্যাটলিস্ট ওই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে শুধু সেগুলা দেখলেও মোটামুটি হয়ে যাওয়ার কথা। বাট যদি সময় সুযোগ থাকে, অবশ্যই একবার হইলেও ওই অধ্যায়গুলো রিডিং পড়া দরকার। তো আমার ক্লাস যেগুলো আর কি আমি সাজাইছি, সেগুলোতে আমি চেষ্টা করছি যে পুরাপুরি এমসিকিউ গুলা কাভার করে দেওয়ার জন্য। আর বই রিডিং এর আসলে কোনো বিকল্প নাই, এটা কোনো টিচারই হচ্ছে তোমার বিকল্প হইতে পারে না বই রিডিং পড়ার। যে স্যার আমি বই রিডিং পড়বো না, আপনি আমাকে সবকিছু পড়াই দেন বুঝাই দেন, এটা কখনোই সম্ভব না। বই এর অল্টারনেটিভ কোনো কিছু হয় না। টিচার হচ্ছে হেল্প করতে পারে কোন একটা জিনিস বোঝাতে। হুম, বই তোমাকে রিডিং পড়তেই হবে। আচ্ছা, এটা গেল শেষের দিকের অধ্যায়গুলো। আবার শুরুর দিকের অধ্যায়ে দেখবা হচ্ছে, যেমন মনে করো তাপের অধ্যায় আছে, তারপরে হচ্ছে আহ আলোর কিছু অধ্যায় আছে, সেইখানের মধ্যেও কিন্তু থিওরিটিক্যাল কিছু এমসিকিউ আছে। তো এই যে থিওরিটিক্যাল এমসিকিউ গুলো অ্যান্সার করার জন্য তো তোমার ফর্মুলা কোনো হেল্প করবে না। তো সেগুলোর জন্য তোমাদের অবশ্যই বই রিডিং পড়তে হবে। তো যাদের আগে বই রিডিং পড়া আছে, যারা বই দাগায় দাগায় রিডিং পড়তে অভ্যস্ত, তোমাদের এখন দাগানো লাইনগুলো রিভিশন দেওয়া উচিত। আর যারা আগে কখনোই রিডিং পড়ো নাই, যদি সময় থাকে, তুমি মনে করো যদি তোমার সময় থাকে, তাহলে আমি বলবো অবশ্যই রিডিং পড়ে নাও। আর যদি অন্যান্য সাবজেক্টের প্রেসারে যদি মনে করো যে না সময় নাই, তাহলে অ্যাটলিস্ট ওই অধ্যায়গুলো থেকে যে সকল প্রশ্ন বিগত বছরে বোর্ডে আসছে বা স্কুলে আসছে, সেগুলো একটু ওভারভিউ করে নিবা। তো এভাবে হচ্ছে থিওরিটা পড়বা। ঠিক একইভাবে ক খ এর জন্য একই সাজেশন থাকবে। আর রেদন্স মেথডের পক্ষ থেকে নিশ্চয়ই তোমাদের ক খ এর একটা সাজেশন শিট দেওয়া হবে। তো সাজেশন তো সাজেশনই, সাজেশন কিন্তু 100% কমনের নিশ্চয়তা, কারণ কোশ্চেন তো আর আমরা করব না। এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়েছে দেখে আমরা এরকম একটা সাজাবো। বাট অ্যাকচুয়ালি জিনিসটা ভালো মতো ফিল করে বুঝতে হইলে বই রিডিং পড়ার কোনো বিকল্প নাই। বাট যারা করো নাই, এখন তোমাদের দরকার হচ্ছে কোনো মতে একটা এ প্লাস পাওয়া। সো তারা অবশ্যই এই সাজেশন থেকে কখগুলো পড়ে নিবা। ঠিক আছে, ওকে। তা আমি দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের প্রশ্ন নিতে পারি আমি চাইলে, যে বই রিডিং নিয়ে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আমি বোঝাতে পারছি যে বই রিডিং এর গুরুত্ব আসলে অনেক বেশি। এটা আসলে বলে বোঝানো মানে শেষ করা যাবে না বলে, যে এটা কত বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। শিবু জিজ্ঞেস করছে এখনো কি কামব্যাক পসিবল কিনা ভাইয়া। হ্যাঁ, অবশ্যই পসিবল, কেন পসিবল না। আমরা হচ্ছে রেদস মেথডে যে ক্লাসগুলো নেই, সাধারণত 2 থেকে 3 ঘন্টার ক্লাস হয়ে থাকে। বিশেষ করে 2-3 ঘন্টার মধ্যে তুমি যদি একটা চ্যাপ্টারের পুরো ওভারভিউ পেয়ে যাও, তো তুমি একদিন সময় দিয়ে চাইলে 2টা চ্যাপ্টার শেষ করতে পারবা। তো ফিজিক্সে আমাদের অধ্যায় আছে মোটা দাগে 14টা। সো তুমি যদি 7 দিন ডেডিকেটেডলি পড়ো, তাহলে তোমার ফিজিক্সটা শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু ক্লাস দেখাটাই আসলে শেষ কথা না, বাট তুমি যদি এখন শেষ মুহূর্তে এসে কামব্যাক করতে চাও, তাহলে তোমার কামব্যাকটা কিরকম হবে। যেমন মনে করো তুমি যদি এই পর্যায়ে থাকো যে আমি কোনো মতে টেনে টুনে পাশ করব, সেখান থেকে হয়তোবা তোমার জিনিসটা এ প্লাসে যাবে। আবার যারা এ প্লাস আর কি মোটামুটি ওই লেভেলের পড়াশোনা করছে, তাদের সেটা আর কি 90 প্লাসে যাবে। এইরকম কামব্যাক হবে। মানে একেবারে মনে করো তুমি 0 পাইতা, সেখান থেকে তোমাকে আমি 100 পাওয়াই দিব। এইটা আসলে সম্ভব না, কারণ এইটা সম্ভব করতে হলে তোমার তো শুরু থেকেই পড়া উচিত ছিল। হ্যাঁ, আমি সবসময় রিয়েলিটি কথাই বলি। হ্যাঁ, ঠিক আছে, আমি ওরকম মানে অনেক মজা দিয়ে গাল গল্প দিয়ে ওরকম কথা বলতে পছন্দ করি না, যে তুমি কিছুই পড়ো নাই, এই 2 মাসে তোমার আমি 100-তে 100 পাওয়াই দিব। এরকম সম্ভব না, হয়তোবা সেটা টেনে টুনে এ প্লাসে যেতে পারে। এতটুকু পর্যন্ত চেষ্টা হচ্ছে, তুমি যদি এফোর্ট আসে তোমার দিক থেকে, সেটা কিন্তু সম্ভব। তো তোমার আপাতত যাদের একেবারে পড়াশোনা হয় নাই, তোমাদের প্রাইমারি টার্গেট এ প্লাস রাখা উচিত। এবং
কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করেই আসলে এ প্লাস পাওয়া সম্ভব। এসএসসি পরীক্ষা অত কঠিন না। তবে খেয়াল রাখতে হবে যে মানে আমি যেই ভুল করছি এই ভুল যেন পরবর্তীতে আর না হয়। সো একটু সিরিয়াসলি পড়তে হবে। মানে এই ২ মাস মানে অন্যান্য মাসগুলা যেভাবে কাটাইছো এই ২ মাসও যদি সেভাবে পড়াশোনা করো তাইলে হবে না। এই ২ মাস মানে তোমার 200% দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আসো আমরা তাহলে দেখি। তো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার আমি অ্যান্সার করার চেষ্টা করতেছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে পদার্থের অবস্থা ও চাপ বাদ দিলে কি এ প্লাস পাওয়া যাবে? হ্যাঁ, এ প্লাস পাওয়া যেতে পারে। কারণ সৃজনশীলে তুমি অধ্যায় থেকে যদি ওই অ্যান্সার ওই প্রশ্ন মানে ওই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর না দাও, সমস্যা নাই। ১০ মার্ক ওখান থেকে না দিয়ে তুমি অন্য কোনো জায়গা থেকে দিতে পারবা। তো সিকিউতে সমস্যা হচ্ছে না। আর এমসিকিউতে ধরো ২-৩ টা এমসিকিউ আসতে পারে এই অধ্যায় থেকে বা বড়জোর ৪ টা আসতে পারে। সো ৪ টা এমসিকিউ যদি তুমি অ্যান্সার না করো তাও কিন্তু এ প্লাস আসা সম্ভব। সো এ প্লাস আসতে পারবে, সমস্যা নাই। কিন্তু তুমি বাদ কেন দিবা? আমরা তো ক্লাস নিয়ে দিচ্ছি। সো তুমি তোমার লাইফ থেকে ২-৩ ঘন্টা একটু সময় আমাদের দাও। আর বিনিময়ে হচ্ছে ৪ টা এমসিকিউ নিশ্চিত করে ফেলো। তো বাদ কেন দিবা ভাইয়া? ঠিক আছে? তুমি তোমার টাইমটা একটু যথাযথভাবে সুন্দর মতো ভালো করে মনোযোগ দিয়ে একটু পড়াশোনাটা মানে শুরু করো। যারা এখনো শুরু করো নাই, আম বেশ কিছুদিন কিন্তু চলে গেছে অলরেডি। মানে আমরা এখানে একটা ৬০ দিনের প্ল্যানার হচ্ছে দিছিলাম পেজ থেকে। কিন্তু ৬০ দিন তো আর এখন নাই। তো তোমার একটু তাহলে পরিশ্রম ডাবল করে ফেলতে হবে যারা এখন থেকেই শুরু করতে চাচ্ছ। এটুকুই বলা যায় যে এফোর্ট বাড়াইতে হবে। ঠিক আছে? যে যত লেট আ তাকে তত ফাস্ট দৌড়াইতে হবে, তাই না? ধরো একটা দৌড় প্রতিযোগিতায় অনেকে আগে থেকে দৌড় শুরু করে দিছে। তুমি লেটে মানে এসে যদি শুরু করো, তাহলে তোমার স্পিড বাড়াতে হবে। এতটুকুই তো। সো কে কিভাবে শুরু করলো সেটা ইম্পোর্টেন্ট না। কে কিভাবে শেষ করলো সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আমি সবসময় এই কথাটা আমার স্টুডেন্টদের বলি। যারা মানে আমি তো ৮ বছর ধরে পড়াচ্ছি। তো অনেক স্টুডেন্ট দেখছি আমার লাইফে আমি। তো অনেকেই আসলে সাজেশন চায় যে ভাই আমি এতদিন পড়াশোনা করি নাই, শেষ মুহূর্তে আমি কিভাবে পড়াশোনা করব? তাদের আমি সবসময় ১ম এই একটা কথা বলি যে তুমি কিভাবে শুরু করতেছো এটা ইম্পোর্টেন্ট না। তুমি কিভাবে শেষ করবা সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। কেউ দেখা যায় যে মানে ৬ মাস আগে থেকে পড়াশোনা করে, কেউ একদম শুরু থেকেই লেগে থাকে। হ্যাঁ, অবশ্যই যারা শুরু থেকে লেগে আছে তাদের রেজাল্ট তো ভালো হবেই। তাই না? এখন তুমি যদি কম্প্যারিজন করতে যাও আমার ক্লাসের টপার যে, তার সাথে আমি মানে হাড্ডাহাড্ডি লড়াই করব। সেটা করতে হলে তাহলে সে যেরকম এফোর্ট দিছে শুরু থেকে, তাহলে তোমারও তো সেরকম এফোর্ট দেওয়া উচিত ছিল। আচ্ছা, তুমি যেহেতু পিছায় গেছো, তাহলে এখন তোমার কাজ কি? তাহলে তার চেয়ে বেশি বহু গুণে এফোর্ট হচ্ছে তোমার দিয়ে এখন পড়তে হবে তাকে যদি রিচ করতে চাও। সো এখন শেষ মুহূর্তে যদি এ প্লাস পাইতে চাও, তাহলে তোমার অবশ্যই এফোর্টের পরিমাণ বাড়াইতে হবে। এতটুকুই হচ্ছে কথা। ঠিক আছে। সো আমি বলব কোনো চ্যাপ্টার বাদ দিবা না। টার্গেট সবসময় ১০০ই রাখবা। এরপর বাকিটা রিজিকের মালিক আল্লাহর হাতে। যত পাও আরকি। সবসময় ১০০ই টার্গেট করবা। ঠিক আছে? ওকে। এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারি না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এক্সামগুলা রেগুলার দিবা। যেমন আমাদের এই যে রেদওয়ান্স মেথডে এখানে এমসিকিউ রেগুলার এক্সাম নেওয়া হয় একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে, সাথে। সো টাইম মেইনটেইন করে এমসিকিউ এক্সামগুলা দিবা। আর বাসায় যারা প্র্যাকটিস করবে একটা চ্যাপ্টার শেষে নিজের একটা টাইমলাইন সেট করে দিয়ে ধরো ২৫ মিনিটে তুমি ২৫ টা এমসিকিউ হচ্ছে সলভ করার চেষ্টা করবা এবং প্রচুর মানে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। তাহলে ভালো করতে পারবা। আর এমসিকিউতে ভালো না করার আরেকটা রিজন হইতে পারে হচ্ছে বেসিকে দুর্বলতা। ২ টা রিজন হয়। এক হচ্ছে বেসিকে দুর্বলতা থাকলে যদি তোমার সূত্র ভালোমতো বোঝা না যায়, মানে তুমি যদি বুঝতে না পারো তাহলে অঙ্কগুলো তো ভুল হবেই। আর সেকেন্ড আরেকটা রিজন হইতে পারে থিওরিটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে ওইখান থেকে যদি প্রশ্ন আসে তার মানে তুমি বই ভালোমতো রিডিং দাও নাই। এই ২ টা কারণ হইতে পারে। সো ২ টা কারণের জন্য ২ টা সলিউশনই বলে দিছি আমি শুরুতেই। যে সূত্রগুলো একটা জায়গায় নোট করে রাখলে বারবার রিভিশন দিলে মাথায় গেঁথে থাকে। আর বই ভালোমতো বুঝে রিডিং পড়লে এই থিওরিটিক্যাল গুলাও অ্যান্সার করা যায়। মেইন জিনিসটা হচ্ছে মনোযোগ। আসলে বর্তমানে স্টুডেন্টদের আসলে মনোযোগ অনেক কমে যাচ্ছে। যারা আরকি মানে বিভিন্ন আগে হয়তো মাদকাসক্ত, হ্যাঁ? ওই যে ড্রাগ অ্যাডিকশন আমরা পড়তাম। এখন আসলে ড্রাগের চেয়েও ভয়াবহ জিনিস সেটা হচ্ছে রিলস অ্যাডিকশন। আমি এটারে বলি। হ্যাঁ? তো দেখা যায় যে স্টুডেন্ট রিলস দেখতেছে বা মানে মোবাইলে সময় নষ্ট করতেছে। ইউটিলাইজ করে না। দেখো একটা ছুরি দিয়ে তরকারিও কাটা যায়, একটা ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। সো আমি বলতে পারব না ছুরি একটা খারাপ জিনিস। সো আমি কখনোই বলতে পারব না যে মোবাইল একটা খারাপ জিনিস। এখন তুমি মোবাইল দিয়ে ক্লাসও করতে পারবা, মোবাইল দিয়ে হচ্ছে তুমি সময় নষ্টও করতে পারবা। তারপর মানে তো মোবাইল খারাপ জিনিস না। এটা ব্যাপার হচ্ছে তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো। সো ইউটিলাইজেশনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এখানে।
ক, খ এর প্রিপারেশন কিভাবে নিব এটা আমি ইতিমধ্যে বলছি। আর এক লাইনে বলে যাই, ক, খ এর জন্য এক হচ্ছে বই রিডিং পড়া যায়। আগে যদি বই রিডিং পড়ার অভ্যাস না থাকে, এখন সময় পেলে বই রিডিং পড়বা। আর যদি মনে করো না আমি সময় কুলায় উঠতে পারবো না, তাহলে হচ্ছে বোর্ডে, বিগত বোর্ড এবং স্কুলে যে সকল ক, খ আসছে সেগুলা ভালো মতো বুঝে পড়বা। বেসিক পারি কিন্তু ম্যাথ ঠিক মতো পারি না। না, ম্যাথ ঠিক মতো না পারলেই তোমার বেসিক ক্লিয়ার হয় নাই। এটা একটা স্টুডেন্টদের ভুল ধারণা যে আমি তো পড়ছি কিন্তু ম্যাথ পারতেছি না, তার মানে তোমার পড়া হয় নাই ওইটা। তোমাকে ওইটা আরো ভালো মতো বুঝতে হবে। তুমি মনে করো যে এটা তো মুভির মতো না, ঠিক আছে? আমরা যখন মুভি বা সিরিজ দেখি তখন হচ্ছে বইসা থাকি, দেখা যায়, ধরো শুয়ে শুয়ে দেখি, হ্যাঁ? তো এরকম যে ওখানে ব্রেনের ব্রেন ওয়ার্ক করতে হয় না, মানে ওটা আমরা এন্টারটেনমেন্ট পারপসে দেখি। কিন্তু ওই সেম জিনিস যদি একটা ক্লাস দেখার সময় আমরা করি, এন্টারটেইনমেন্ট পারপসে যদি ক্লাস করি, তাহলে তো হবে না। তুমি মনে করো যে শুয়ে শুয়ে ক্লাস করলা, তুমি তো শুয়ে শুয়ে মুভিও দেখো, মুভির মধ্যে তো মাথা কাটানোর কিছু নেই। দেখলা, ভালো লাগলো বা ভালো লাগলো না, দ্যাটস ইট। কিন্তু ক্লাস তোমার তো বুঝতে হবে, হ্যাঁ? বুঝে মাথায় ঢুকাইতে হবে, এটা ভাইয়া কেন বললো, এইটা কিভাবে কাজ করে, এই সূত্রটা কেমনে আসলো, কোত্থেকে আসলো, এই সূত্র আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। মানে ওইখানে ব্রেন ওয়ার্ক দরকার আছে। সো ক্লাস দেখে যাওয়া বা বই চোখ দিয়ে ওই যে বললাম না একটু আগে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, মানে বিড়বিড় করা, এগুলাতে আসলে বোঝা যায় না। তো আন্ডারস্ট্যান্ডিং খুবই বেশি গুরুত্বপূর্ণ। যেই টপিকই তুমি পড়ো না কেন, তোমার বুঝে পড়তে হবে, ঠিক আছে? যদি না বুঝো তাহলে তোমার মনে হবে যে তুমি পড়ছো, আসলে তোমার পড়া আসলে হয়নি। 6 নাম্বার অধ্যায় বাদ দেওয়া যাবে কিনা? না, আমি বলবো যে বাদ দিবা না। এটা আমি বলছি, কোনো অধ্যায় আসলে বাদ দেওয়া উচিত না, এটা আমার পরামর্শ। তাহলে তোমার 3 থেকে 4টা এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা না। হয়তো রিটেন অ্যান্সার করতে পারবা সবই, কিন্তু এমসিকিউতে ধরা খেয়ে যাবা। যদি 100তে 100 টার্গেট হয় তাহলে কোনো অধ্যায় বাদ দিবা না, এটা আমার সাজেশন। আর বাদ দিলে কি হবে সেটাও বললাম। সো ডিসিশন তোমার। এখন থেকে কত ঘন্টা পড়তে হবে? আচ্ছা, এটা নিয়ে আমি একটা তোমাদের সাজেশন দিতে পারি আমার লাইফ থেকে, যে কত ঘন্টা পড়বো। এইটা এক একজনের এক একভাবে স্ট্র্যাটেজি কাজ করে। যেমন আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি আসলে ওইরকম ঘন্টা ধরে পড়তাম না। আমি টার্গেট করতাম হচ্ছে টপিক। এটা আমি লাস্টের দিকে বলতেছি না, মানে একদম শুরু থেকেই আমি তো চেষ্টা করতাম রেগুলার পড়ার সব সময়। তো আমি টার্গেট করতাম হচ্ছে টপিক, যে আমি ধরো আজকে এই টপিকটা পড়বো। ধরো কথার কথা হচ্ছে আমরা আজকে পড়লাম যে চলতরিৎ। তো চলতরিতের মধ্যে 5টা টপিক আছে, ধরো 5টা টপিক আছে কথার কথা। তো আমি টার্গেট করতাম এই 3টা টপিক আজকে আমি পড়বো। এতে আমার 2 ঘন্টা লাগলে লাগুক, 3 ঘন্টা লাগলে লাগুক, 4 ঘন্টা লাগলে লাগুক, 5 ঘন্টা লাগে লাগুক, সমস্যা নেই। আর আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে বেলা ভাগ করে পড়া। বেলা ভাগ মানে বলতে কি, সেটা হচ্ছে 2টা বেলা থাকে আমাদের, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি চেষ্টা করতাম, সবসময় চেষ্টা করতাম যে সকালবেলা পড়ার জন্য। যেমন যেদিন হচ্ছে ঘুম থেকে উঠতে পারতাম আর্লি, তো আর্লি যেখানে যখনই ঘুম থেকে উঠতাম তখনই বসতাম। সো ধরো কথার কথা, এভারেজ স্টুডেন্টদের জন্য বলি, যে ধরো কারো 7টা থেকে হচ্ছে যদি দিন শুরু হয়, তাহলে সে যদি মনে করে একেবারে জোহরের আজানের পর্যন্ত যদি পড়ে, ধরো 1টা পর্যন্ত যদি পড়ে, এইখানেই কিন্তু তার অনেক সময় হয়ে গেছে। তো আর খেয়াল করে দেখো, এখানে কিন্তু তার প্রায় 6 ঘন্টা পড়া হয়ে যায়। সো দ্যাট ইজ এনাফ। তুমি যদি সন্ধ্যায় নাও পড়ো, 6 ঘন্টা একদিনে পড়া মানে অনেক কিছু। তুই ঠিকঠাক মতো পড়ো। এখন ওই যে একটু আগে বলছিলাম যে যারা আগে থেকেই রেগুলার এরকম পড়ে নাই, তো তাদের জন্য তো এফোর্ট ডাবল করতে হবে। তাহলে তার জন্য সন্ধ্যায়ও পড়তে হবে, মানে ডাবল করে পড়তে হবে। তো সন্ধ্যায় আমরা কি করতে পারি? সন্ধ্যায় ধরো মাগরিবের পরে যদি পড়তে বসো, ধরো এখন তো গরম চলে আসতেছে, ধরো 7টা হইতে পারে বা 6:30 7টা এরকম, তুমি যদি পড়তে বসো, সামনে আবার রমজান মাসও আছে। সো মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে তারাবি যারা পড়বা তারা তো পড়বাই। আর হচ্ছে যারা তারাবি রেগুলার পড়ো না, তারা সেই সময়টাকে পড়াশোনা ইউটিলাইজ করতে পারো। ঠিক আছে? এটা তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো সেইখানে তুমি মনে করো যে 7টা থেকে বেশি না, 12টার মধ্যে তুমি যতটুকু পারো হচ্ছে পড়ো। এখানে তুমি যদি সময় নিতে না পারো তাহলে সকালবেলাটা সময় দাও, একটু বেশি করে বাড়ায় দাও, ঠিক আছে? তো এটা তোমার যার যার পার্সোনাল রুটিন অনুযায়ী তুমি কাজ করবা। তবে আমাকে যদি বলো, আমি আসলে মেইনলি সকাল টাইমটাই পড়তাম, সন্ধ্যায় আমার খুব একটা বেশি পড়া হইতো না। আবার মাঝে মাঝে দেখা গেল সকালে কোনো কারণে যদি বেশি পড়তে না পারতাম, তখন সেই বাকি সময়টা আবার রাতে দেখা যেত পোষায় দিতাম। তো এইভাবে অন এভারেজ তুমি চাইলে একটা 6 থেকে 8 ঘন্টা এভারেজ স্টুডেন্টের পড়া উচিত। আর যারা আগে অনেক বেশি ফাঁকিবাজি করছো তাদেরকে অবশ্যই এটা ডাবল করে দিতে হবে।
তো এখন 12 থেকে ধরো 14 ঘন্টা তোমাদের পড়া উচিত, অর্থাৎ 2 বেলা মিলে। ঠিক আছে, এইভাবে একটা জিনিস করতে পারো। তো এটা আমার সাজেশন। এখন অনেকে বেশিক্ষণ পড়তে পারে না, স্বাভাবিক, কিন্তু যত বেশি এফোর্ট দেওয়া যাবে ততই তো ভালো, তাই না? এখন এখানে মনে করো যে যদি কিন্তুর ব্যাপার নাই, যে ভাই আমি তাহলে মনে করো যে করতে চাই কম, ইয়া করতে চাই বেশি, হ্যাঁ। যেমন মনে করো আমার কাছে আছে পকেটে 10 টাকা, ভাই আমি বিরিয়ানি খাইতে চাই, এখন 10 টাকা দিয়ে তো আর বিরিয়ানি পাওয়া যাবে না। ব্যাপারটা আর কি সেরকম হয়ে যাবে। তুমি যেরকম এফোর্ট দিবা বা তোমার নিজের উপর তুমি যেরকম ইনভেস্ট করবা এরকম রিটার্নই পাবা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, কতক্ষণ পড়বে এটা বলে দিছি। ফিজিক্সের 8, 9, 12, 13, 14 এগুলো পারি না, এই ক্লাসগুলো আমাদের চলতেছে। আমি রিসেন্টলি হচ্ছে 8 নাম্বার ক্লাস, সরি চ্যাপ্টার 8 শেষ করছি। 2 দিন পরে মনে হয় আমার চ্যাপ্টার 9টা আমি নিয়ে নিব। সো এই ক্লাসগুলো আমাদের এখন চলমান আছে, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে এই ক্লাসগুলো খুব দ্রুত শেষ করতে পারো। বেসিক পারি কিন্তু ম্যাথ ঠিক মতো পারি না, এটা মাত্র বললাম। যে ম্যাথ পারো না তার মানে তোমার বেসিক ক্লিয়ার হয় নাই। চ্যাপ্টার 12 থেকে কি সিকিউ আসবে? চ্যাপ্টার 12 হচ্ছে খুব সম্ভবত চুম্বকের যে অধ্যায়টা, এখান থেকে সাধারণত সিকিউ আসার সম্ভাবনা কম কম্পেয়ার টু আদার চ্যাপ্টার্স। সো আমি এখানে বলবো না যে আসবে না, বাট আসার সম্ভাবনা খুবই কম। বাট আসলেও একটার বেশি আসবে না, এতটুকু নিশ্চিত। আর মিক্স থাকতে পারে অন্য কোনো চ্যাপ্টারের সাথে, ধরো এটা মিক্স করে হয়তোবা দিয়ে দিতে পারে, এতটুকুই বলা যায়। তবে আসার সম্ভাবনা কম। তবে তুমি অধ্যায়টা পড়বা, কারণ ওইখানে যে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস, হ্যাঁ, যে ট্রান্সফরমারের যে কিছু ম্যাথ আছে, এগুলো এমসিকিউ তো আসার সম্ভাবনা আছে কিন্তু। সো এটা বাদ দিও না। ওকে, রিভিশন কিভাবে দিব এটা বলে দিলাম। চ্যাপ্টার ওয়াইজ কি কি পড়তে পারো সেটাও নিয়ে একটু কথা বলবো সামনে। সিকিউর জন্য কোন কোন চ্যাপ্টার মাস্ট পড়তে হবে 5টা কমন পাওয়ার জন্য, হ্যাঁ এটা আমি বলবো। আচ্ছা এখনই বলে দিই যে কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি সিকিউ কমন পাবা। সো চ্যাপ্টার আমরা তো মোটা দাগে ভাগ করতে পারি, হচ্ছে গতি আছে, তারপরে হচ্ছে তোমার বল আছে, কাজ শক্তি ক্ষমতা আছে, ঠিক আছে। তো গতি আছে, আচ্ছা অধ্যায়ের নাম লিখি না, অধ্যায় 2 গতি, হ্যাঁ, তারপর আছে 3, তারপর আছে কাজ শক্তি ক্ষমতা, তারপর আছে বলের অধ্যায়, তারপর আছে তাপের অধ্যায়, তারপর আছে তরঙ্গ শব্দ, তারপর আছে কি আলোর প্রতিফলন, তারপর আলোর প্রতিসরণ, তারপর হচ্ছে স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপর চুম্বকের অধ্যায়, তারপর হচ্ছে ওই শেষে দুইটা সেমিকন্ডাক্টরে একটা, আর হলো গিয়ে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। তো তুমি মোটা দাগে এখান থেকে শিওর থাকো, এই 2, 3, 4 এখান থেকে মিনিমাম 2টা কোশ্চেন কমন পাবা। মিনিমাম 2টা, ম্যাক্সিমাম কিন্তু 3টাও থাকতে পারে, মিনিমাম 2টা পাবা। তাপের অধ্যায় এবং চাপের অধ্যায় এইখান থেকে মিনিমাম হচ্ছে একটা পাবাই। আচ্ছা কোশ্চেন হবে কোন কোন জায়গা থেকে সেটা আমি যদি বলে যাই, তারপরে হচ্ছে দেখি। যে এই যে অধ্যায় 2 থেকে একটা কোশ্চেন হইতে পারে, 3 থেকে একটা কোশ্চেন হইতে পারে, 4 থেকে একটা কোশ্চেন হইতে পারে, তাহলে 3টা হয়ে গেল না। অনেক সময় করে কি এই 2, 3, 4 মিক্স করে দেয়, গতি বল কাজ শক্তি ক্ষমতা, এই 3টা অধ্যায় মিক্স করেও প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে চাপের অধ্যায় থেকে একটা কোশ্চেন হইতে পারে, তাপের অধ্যায় থেকে একটা কোশ্চেন হইতে পারে, তরঙ্গ থেকে একটা কোশ্চেন হইতে পারে। তারপরে হচ্ছে আলোর যে দুইটা আছে, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, এখান থেকে একটা কোশ্চেন বা এখান থেকে একটা কোশ্চেন হয়, তবে মিক্সও থাকতে পারে, 2টা থেকে সবসময় 2টা হয় না। তারপরে এই যে স্থির তড়িৎ একটা হইতে পারে, চলতড়িৎ একটা হইতে পারে। এখন অনেক সময় দেখা যায় স্থির তড়িৎ থেকে করলে চলতড়িৎ থেকে করে না, বা অনেক সময় চলতড়িৎ থেকে করলে স্থির তড়িৎ করে না, বা অনেক সময় 2টাও দিয়ে দেয়, তখন হচ্ছে অন্যান্য অধ্যায় থেকে তখন কমায় দেয়। তো এরকম মিক্স হয়, আর শেষের যেগুলা এগুলা থেকে অধ্যায় আসার সম্ভাবনা কম, সিকিউ আর কি। তাহলে তুমি দেখো না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হয়ে গেল। তাহলে ওই যেটা বললাম, যে ধরো এই 2টা থেকে যদি, এই 3টা থেকে যদি 2টা করে, তারপরে হচ্ছে 5, 6, 7 এগুলো যদি রাখে, ধরো 3টা হয়, প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটা একটা হয়, তারপরে এখান থেকে যদি একটা হয়, তারপরে এখান থেকে যদি একটা হয়, তাহলে কত হয়? 3, 2, 5, 6, 7। তার মানে এই 7টা কম্বিনেশন মোটামুটি তুমি শিওর থাকো কোশ্চেন পাবাই। তো তাহলে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি, আমি শেষের গুলা চাইলে বাদ দিতে পারি, আর বাকি যেগুলো আছে এই যে 11 পর্যন্ত, মানে চলতরিৎ পর্যন্ত যেগুলো আছে,
তো ওইগুলা থেকে কিন্তু একটা অধ্যায় বাদ দিয়ে অনেক সময় করে, আবার মানে ঘুরায় ফিরায় করে, এরকম কোনো নিশ্চয়তা দিয়ে বলা যাবে না। তবে তুমি এই যে 2 থেকে 11 এই 9টা অধ্যায় পড়লে তুমি মোটামুটি শিওর থাকো 8টা কমন পাইতে পারো। 8টা না পাইলেও 7টা অবশ্যই কমন পাবা। তো সেখান থেকে তুমি 5টা অ্যান্সার করলা। সো তুমি যদি 5টা অ্যান্সার করতে চাও, এই যে গতি, বল, এই 3টা অধ্যায় পড়লে 2টা শিওরলি পাবা। তো তোমার এখান থেকে 2টা শিওর হয়ে গেল। তারপরে হচ্ছে আলোর 2টা থেকে একটা পাইতে পারো। তারপরে আমি বলবো হচ্ছে যে তাপ এবং চাপ, এই 2টা থেকে হচ্ছে ভাগ্য ভালো থাকলে 2টাও পাইতে পারো। আবার হচ্ছে অনেক সময় একটাও পাইতে পারো। তরঙ্গ থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, এই অধ্যায়টা পড়বা। তাহলে আমি বলবো যে 2, 3, 4, 5, 6, 7 এখান থেকে করলে মোটামুটি 4টা শিওর পাবা। আর এই যে শেষের 4টা থেকে তুমি তোমার পছন্দ মতো 2টা পড়তে পারো। এটা হচ্ছে একদম সাজেশন টাইপের কথাবার্তা, বাট আমি চাইবো সবগুলাই তোমরা শেষ করবা। 9টা অধ্যায় শেষ করতে কিন্তু খুব বেশি কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? আমি একটু ভাই পড়ুয়া মানুষ, আমি ওরকম ফাঁকিবাজি সাজেশন দিতে পছন্দ করিও না, দেইও না। আমি চাই এনকারেজ করব যে তোমরা পড়বা। পড়বা না কেন? তোমাদের কাজ কি পড়াশোনা করা ছাড়া? তোমরা এই তোমাদের মধ্যে কি কেউ মানে ফ্যামিলি কি টাকা পয়সা দাও? মানে নিজে কি পরিবারের হেড, যে তোমার কি ফ্যামিলি চালাইতে হয়? থাকতে পারে এরকম অনেকেই, বাট তোমার কাজ তো মেইন পড়াশোনা করাই এখন। একজন এসএসসি লেভেলের স্টুডেন্ট, এক্সেপশন কেস থাকতে পারে, সেগুলো আলাদা ব্যাপার। স্ট্রাগল মানুষের জীবনে থাকেই। তো এক্সকিউজ দেওয়া যাবে না। আম, নিজের আর কি এফোর্টটা বাড়াইতে হবে। এক্সকিউজের কোনো সুযোগ নেই, বিশেষ করে শেষে তো সুযোগ নাই। ওকে, ঠিক আছে, আমরা বিভিন্ন প্রশ্ন নেই। 13, 14 স্কিপ করলে প্রবলেম হবে কি না? এমনি সিকিউতে সমস্যা নাই, তবে এমসিকিউতে হয়তো বা কিছু মিস করতে পারো। সিকিউতে সমস্যা হবে না। সৃজনশীল তুমি আরামসে 5টা দিতে পারবা, 13, 14 যদি স্কিপ করো কোনো সমস্যা নেই। এমসিকিউতে কিন্তু প্রবলেম হইতে পারে, যেটা বললাম। ওকে, দৈনিক কতগুলো সিকিউ প্র্যাকটিস করতে হবে এরকম নির্দিষ্ট না করে তুমি আগে দৈনিক ঠিক করো যে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা। ওই চ্যাপ্টার থেকে বোর্ডে যে সকল প্রশ্নগুলো আসছে অ্যাটলিস্ট সেগুলো শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে? বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি শেষ করো তাহলে তোমার মাথার ভিতরে একটা প্যাটার্ন এমনি সেট হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এটা তখন আর কোনো ভাইয়াটার কাছে যাইতে হবে না। তুমি যদি জাস্ট অধ্যায় শেষ করে ভালো মতো বুঝে যদি বোর্ডের কোশ্চেন করা মানে শুরু করে দাও, তাহলে তুমি নিজেই একটা সাজেশন দিতে পারবা। যে এই চ্যাপ্টার থেকে তোমার ফ্রেন্ডের সাজেশন দিতে পারবা যে এই চ্যাপ্টার থেকে এগুলো এগুলো পড়, এগুলো এগুলো আসছে গত 3, 4 বছরের বোর্ডে। তখন দেখবা যে তোমার নিজেরই ব্রেনের মধ্যে একটা প্যাটার্ন সেট হয়ে যাবে। সো প্র্যাকটিসটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা আগে চ্যাপ্টারের নলেজ নিয়ে, মানে এবার তুমি একটা চ্যাপ্টার কখনোই পড়ো নাই, ওইটা সিকিউ করতে দৌড়াইলে তো কিছুই বুঝবা না। তখন তো তোমার কাছে মনে হবে মাথায় আকাশ ভেঙে পড়ছে। আচ্ছা, রমজান মাসে পড়ার একটা রুটিন দেন প্লিজ। রমজান মাসে যে আমি একটু আগে বলছি যে তুমি সকালের টাইমটা পড়তে পারো, কারণ ইফতারির পরে আসলে আমাদের অনেকেই আসলে টায়ার্ড হয়ে যায়, আবার রাতে তারাবির ব্যাপার আছে। সো সকালের টাইমটাই সবচেয়ে বেশি এফিশিয়েন্ট আমার মনে হয়। আবার অনেকে সকালে হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারাবির পরে হয়তো বা 11টা থেকে তুমি চাইলে একদম টানা সেহেরি পর্যন্ত পড়তে পারো। সো 2টা অপশন আছে তোমার কাছে, তো যেটা তুমি আর কি গ্র্যাব করতে চাও। ঠিক আছে, এরকম করে বলা যায় না। যেমন মনে করো আমি তোমারে বললাম যে এই টাইম থেকে এই টাইম তুমি পড়ো, নিশ্চিত মানে একদম ফিক্স করে দিলাম। এটা কখনোই কাজ করবে না, কারণ তোমার লাইফস্টাইল আমার লাইফস্টাইলের সাথে কখনোই ম্যাচ করবে না। এক একজনের ভিন্ন ভিন্ন মানুষের লাইফস্টাইল এক এক রকম। যেমন তুমি যে কাজগুলা করো তোমার লাইফে, আমি তো সেগুলো হয়তো বা করি না, বা আমি যেই কাজগুলা করি সেগুলো হয়তো বা তুমি করো নাই। তো এরকম ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট হচ্ছে লাইফের হচ্ছে মোটিভ ভিন্ন ভিন্ন থাকে, লাইফের হচ্ছে স্টাইল ভিন্ন ভিন্ন থাকে। সো কি কি করা যেতে পারে আমি একটা নিয়ে ডিসকাস করতেছি, বাট তুমি কি করবা সেটা তোমার এখান থেকেই পিক অ্যান্ড চুজ করতে হবে। কতগুলা সিকিউ প্র্যাকটিস করা দরকার বললাম। এটা চ্যাপ্টার ওয়াইজ তুমি টার্গেট করবা, বোর্ডে যতগুলা পারা যায় সবগুলা বোর্ডই পারলে শেষ করে ফেলবা। 1, 2, 3, 4 থেকে এগুলা থেকে সিকিউ কেমন কমন পাওয়া যাবে সেটা নিয়ে মাত্র ডিসকাস হলো। ম্যাথের সাজেশন ইনশাল্লাহ দেখি, ম্যাথের সাজেশন নিয়েও কথা বলবো, আজকে ফিজিক্সের জন্যই আপাতত। আহ, আমি কিছুদিন আগে চ্যাপ্টার 1 বা এর মতো আরো কিছু চ্যাপ্টারের ম্যাথ করছি, কিন্তু এখন ভুলে গেছি এখন কিভাবে মনে করব। এই জন্যই তো তোমাকে বললাম, যেটা শুরুতে হয়তোবা তুমি মিস করছো, যে তুমি একটা ফর্মুলার হচ্ছে নোট তৈরি করবা, নিজের হাতে তৈরি করবা। অন্যের নোট ভাই পড়া যায়, ঠিক আছে ভাই, একটা নোট বানাই দিল বা সূত্রের ফর্মুলা নোট বানাই দিল, ওইটা দেখে গেলাম ভাই। দেখা এক জিনিস, নিজের হাতে লেখা
ডিফারেন্ট জিনিস, একদম টোটালি ডিফারেন্ট জিনিস। তুমি যখন নিজের হাতে লেখবা তখন হচ্ছে তোমার ৩ ধরনের নলেজ হয়। তখন তুমি পড়তেছো, হাত দিয়ে লিখতেছো বা চোখ দিয়ে দেখতেছো। সো ৩ টা জিনিস হচ্ছে। আর যখন তুমি কারো নোট জাস্ট পইড়া যাও তখন তুমি জাস্ট চোখ দিয়েই দেখো। তোমার হাত দিয়ে লেখা হয় না খুব একটা। সো হাত দিয়ে লেখলে ওটা একটু স্লো ডাউন হয়ে যায়। আর চোখ দিয়ে দেখলে তো খালি ওই যে স্ক্রলিং এর মতোই ওইরকমই হইলো যে হ্যাঁ এটা। কিন্তু তুমি যখন হাত দিয়ে লিখবা একটু প্রসেসটা স্লো হয়, তোমার ব্রেইন আসলে খুব ভালো মতো কাজ করতে পারে, ক্যাপচার করতে পারে। তুমি যদি আমারে জিজ্ঞেস করো, আমি এখনো লেখে পড়ি। মানে কোন একটা জিনিস পড়লেই লেখার চেষ্টা করি। ওইখানে যদি মনে করো ৫ লাইন থাকে, ওই ৫ লাইন পরে আমি যা বুঝছি ২ লাইনে লেখার চেষ্টা করি। সো এই জিনিসগুলো আমাকে হেল্প করে আমার স্টাডিতে। সো এই স্ট্র্যাটেজিটা দেখতে পারো যে নিজে একটা নোট তৈরি করা যায় কিনা। যতটুকুই, যত শর্টে করা যায়। এমসিকিউ কিভাবে পড়বো? একটা অধ্যায় ক্লাস শেষ করে তুমি হচ্ছে, আমার সাজেশন থাকবে বোর্ডের এমসিকিউ গুলো অবশ্যই শেষ করবা। ওইখানে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আগে শেষ করো। যদি তারপরে দেখো সময় আছে তাহলে স্কুলের বিভিন্ন প্রশ্নগুলো দেখতে পারো। বাট অবশ্যই বোর্ডের কোশ্চেন মাস্ট শেষ করতেই হবে। কোনো অন্য কোনো অপশন নাই। বোর্ডের কোশ্চেন স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরো কি কি প্রশ্ন আছে? আদনান হাসান আছে, রাহাত আছে। রমজান মাসে একটা রুটিন দেন। হ্যাঁ, আমি ২টা স্লটের কথা বললাম। রমজান মাসের রুটিন নিয়ে ডিসকাস করা হয়েছে ভাইয়া। আর তুমি যদি মিস করে থাকো একটু রেকর্ডটা দেখে নিও কাইন্ডলি। আর আমাদের পেজ থেকে আমরা চেষ্টা করব যে দেখি কোনো একটা রুটিন বানায় দেওয়া যায় কিনা, যে কোন দিন কোনটা পড়া যায়। আমরা একটা 60 দিন, মানে ৬০ দিনের একটা প্ল্যান দিছিলাম। সো আমাদের কাছে একটা ৬০ দিনের প্ল্যান দেওয়া ছিল। আমি দেখি এটাকে কমায় ১ মাসে কোনো একটা প্ল্যানে নিয়ে আসা যায় কিনা। ওকে? আচ্ছা। সো তোমরা দেখো, আমাদের যদি সাথে যুক্ত হইতে চাও তাহলে তোমরা হচ্ছে এই যে এখানে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস তোমরা জেনে নিতে পারো। সো এখানে তোমরা যদি নক দাও তাহলে বিস্তারিত সবকিছু তোমাদের আশা করি বুঝিয়ে দেওয়া হবে। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের ডেমো ক্লাস আছে, এই ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা হচ্ছে সেভ করে রাখতে পারো নাম্বারটা লিখে। যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা অলরেডি যারা যুক্ত আছে তাদের রিভিউ নিতে পারো, সমস্যা নেই। তো এই হলো কথা। হ্যাঁ, কথাগুলো আসলে বলে ফেলছি ইতিমধ্যে, তাও একবার যদি ওভারভিউ করি। অনুধাবনমূলক ও জ্ঞানমূলকের প্রশ্নের প্রিপারেশন কিভাবে নিব, যেটা বললাম, যে বই যদি পড়া থাকে খুবই ভালো। আর যদি বই পড়া না থাকে তাহলে এখন হচ্ছে মোটামুটি সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। যদি তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে, আশা করি আম, এখনো যারা একেবারেই বই কোনোদিন আসলে রিডিং পড়ার অভ্যাস নাই তাদের জন্য একটু ডিফিকাল্ট বই পড়ে পড়ে সবকিছু বোঝা। তাদের জন্য আসলে সাজেশনমূলক পড়াই এখন মানে বেস্ট ডিসিশন আমার কাছে যে মনে হয়। কারণ এটার সাথে অভ্যস্ত হওয়ার একটা সময়ের ব্যাপার আছে। তো যারা আর কি বই একদমই পড়া নাই তাদের জন্য আমাদের থেকে সাজেশন শিট দেওয়া হবে ক খ এর জন্য। তো এগুলা হচ্ছে পেইড ব্যাচে পাওয়া যাবে। তো তোমরা সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারবা যে কি কি ইম্পর্টেন্ট। তারপরও আমি বলবো যে অ্যাটলিস্ট বোর্ডের গুলা শেষ করতে হবে তোমাকে। আচ্ছা, এটা গেল জ্ঞান অনুধাবনের জন্য। এরপর এমসিকিউতে 25-এ 25 পাওয়ার টিপস বলে দিছি। ফর্মুলার একটা নোট বানায় ফেলবা যাতে কোনো ফর্মুলা মাথা থেকে বের না হয়ে যায়। আর হলো গিয়ে সেকেন্ড হচ্ছে থিওরিটিক্যাল যে এমসিকিউ গুলা, সেগুলোর জন্য বই রিডিং পড়ার কোনো বিকল্প নাই। আর যদি বই রিডিং এর একদমই সময় না থাকে তাহলে বিগত বছরের প্রশ্নগুলো অ্যাটলিস্ট মিনিমাম প্রিপারেশন হিসেবে দেখা উচিত। তাহলে তুমি আর কি 25 আউট অফ 25 ইয়া করতে পারবা। ওকে। হ্যাঁ, আমাদের কাছে পেইড ব্যাচে অলরেডি কিছু সাজেশন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, আহ, ক খ এর জন্য, জ্ঞান অনুধাবনের জন্য। ওকে। 25-এ 25 পাওয়ার টিপসও বলে দিলাম। কোন চ্যাপ্টার পড়লে 5টা সিকিউ কমন পাওয়া যাবে সেটাও বললাম। 5টা কেন, 7টা কমন ফেলাই দিতে পারছি যদি তুমি প্রথম 9টা অধ্যায় পড়ো, 2 থেকে 11। এই 9টা অধ্যায় গুরুত্বপূর্ণ, তুমি শেষেরগুলো চাইলে বাদ দিতে পারো, ওগুলা সিকিউর জন্য কোনো ইম্পর্টেন্ট না। তো 9টা অধ্যায় পড়লে যদি 7 বা 8টা কমন পাওয়া যাবে এটা তো অনেক বড়। তা তুমি সেখান থেকে 5টা অ্যান্সার করলা। এখন আমি 5টা অধ্যায় ফিক্সড করে কেন বললাম না, কারণ ওই যে কিছু কিছু সময় দেখা যায় একটা অধ্যায় বাদ দিয়ে দেয় ওই কোশ্চেনটা। এখন তুমি যদি ফিক্স 5টাই পড়ো
তাইলে ওই ৫টার মধ্যে থেকে কোন অধ্যায় যদি বাদ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তো ৫টা আর কমন পাইলা না। তা আমি বলব ৯টাই পড়তে। ৯টা পড়লে তুমি ৭টা ফুল কমন পেলে সেখান থেকে তুমি যেকোনো ৫টা লিখতে পারবা। ৫টা পড়ে গিয়ে রিস্ক কেন নিবা? ঠিক আছে? তো একটা সিকিউ না লেখা মানে হচ্ছে তোমার ১০ নাম্বার নাই। সো ইটস হিউজ। সো কেন রিস্ক নিবা? আচ্ছা, সিকিউতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপায় কি? সিকিউতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপায় হচ্ছে ক, খ। এইখানে তুমি যদি মোটামুটি ৩ এ ৩ নিশ্চিত করতে পারো, তাহলে গ, ঘতে আসলে অত নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তোমার যদি অঙ্ক ঠিকঠাক মতো হয়, গ, ঘতে আসলে নাম্বার কাটবে না। তবে কোথায়, কোথায় নাম্বার কাটতে পারে আমি তোমাদের বলি। তোমরা একক লিখবা। একক লেখো না অনেকে উত্তরে। যেমন মনে করো বের করতে বলছে বলের মান বের করো। সো অঙ্ক-টঙ্ক করলা ধরো m b - u/t অঙ্ক-টঙ্ক করে টরে বাইর করলা হচ্ছে ২০। উত্তর হচ্ছে ২০ এমনি রেখে দাও। কিন্তু ২০ টা কি? নিউটন। ঠিক আছে? অনেকে বলল যে কাজের মান কত? তাহলে বের করলা Fs গুণ দিলা ১০ * ২ বাইর করলা ২০। এই কাজ ২০ কি? ২০ জুল। তো এরকম করে তোমাদের যে এককগুলা আছে, এই এককগুলা না লেখার কারণে অনেক সময় ১ মার্ক করে স্যাররা কেটে দিতে পারে। ঠিক আছে? তো যেই সকল অঙ্কগুলা করবা, তোমার অঙ্ক হইলেও দেখা যাবে যে ১ মার্ক নাই হয়ে যেতে পারে ঠিকঠাক মতো একক না লেখার জন্য। এট লিস্ট প্রত্যেক লাইনে একক না লিখলেও শেষে অ্যান্সারে একক লেখাটা উচিত। এবং কিছু স্যার আছে এটার জন্য নাম্বার কাটে। তা বুয়েটাও এটা কাটে। মানে আমি বুয়েটাও দেখা যায় আমাদের ক্লাস টেস্টের সময় বা টার্ম ফাইনালের ফাইনাল পরীক্ষার সময় দেখা যায় এককটা একক না লিখলে স্যাররা নাম্বার কেটে দেয়। স্যাররা নিজেরাই বলে। সো একক লেখবা। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। এখানে যদি 7 out of 7 পাইতে চাও অবশ্যই ম্যাথ তো হওয়াই লাগবে। আরেকটা কাজ করবা সেটা হচ্ছে কিছু, কিছু অধ্যায়ের যেমন আলোর ক্ষেত্রে সেখানে আ রশ্মি চিত্র দিয়ে বিশ্লেষণ করতে বলে। হ্যাঁ? ছবি এঁকে বিশ্লেষণ করো। তো ছবিটা নিট অ্যান্ড ক্লিন হইতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওইখানে যদি একটু মোছামুছি থাকে, হিজিবিজি থাকে তাহলে দেখা যায় যে হয়তো স্যার বুঝতে না পারে ১ নাম্বার কেটে দিতে পারে। আবার রশ্মি চিহ্ন দেয়া লাগবে। তারপরে হচ্ছে শুধু ছবি এঁকে বিশ্লেষণ করো বলে ছবিটা এঁকে দিয়ে অনেকে মনে করে যে ফুল মার্কস পেয়ে যাবে। না, ওই অনেকটা সম্পাদ্যের মতো। ছবি আঁকার পরে যেমন কিছু লেখা লাগে না? অনেকটা সেরকম। তো ছবি আঁকবা তারপরে সুন্দর করে পয়েন্ট দিয়ে গুছায়, গুছায় লিখবা। আর হাতের লেখা ভালো করবা। হাতের লেখা যদিও এটা ম্যাথমেটিক্স মানে ফিজিক্সে তো হাতের লেখার আসলে কোনো সুযোগ মানে ওইভাবে দেখার ইয়া না। রিডিং পড়া। মানে বুঝে আরকি তুমি যদি স্যারের বুঝাইতে পারো, কনটেন্ট যদি থাকে, তো স্যার রিডিং পড়ে যদি তোমাকে আ মনে করে যে ভালো স্টুডেন্ট তাহলে হ্যাঁ, নাম্বার ওরকম ফুলফিল দিয়ে দিবে। ৩ এ ৩ পায়া যাবা। কিন্তু তুমি লিখছো, এমন টিচারের কাছে খাতা পড়লো যে তোমার হাতের লেখা দেখেই স্যারের মুড খারাপ হয়ে গেছে। হ্যাঁ? যে এই হাতের লেখায় ধুরো। তো তখন এটা হইতে পারে যে ভিতরে তোমার কনটেন্ট আছে। বাট স্যারের ওই এই তোমার একটা ব্যাড ইমপ্রেশন যখন ক্রিয়েট হয়ে গেছে স্যারের মাথায়, তখন যেখানে তোমার অনুধাবনে ২ এ পাওয়ার কথা সেখানে ২ এর জায়গায় সেটা ১ হয়ে গেল। তো এরকম করে ধরো কিছু, কিছু নাম্বার কমে যেতে পারে। সো আমার ক্ষেত্রে আমি এই জিনিসটার প্রতি 100% সতর্ক ছিলাম। আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে তো বেশিরভাগই হচ্ছে লেখা টাইপের। সো আমি কেমিস্ট্রি 2nd পেপারে আমি ৯৮ পাইছিলাম। এবং কেমিস্ট্রি হচ্ছে 1st পেপারে আমি 95 পাইছিলাম। ঠিক আছে? এটা কেন বলতেছি? এসএসসিটা কেন বলতেছি না? কারণ আমাদের এসএসসির সময় মার্ক দেয় নাই। সো আমি ইন্টারে মার্ক দিছে আমাদের বোর্ডে। সো আমি ইন্টারের মার্কটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমি এসএসসি, এইচএসসি ২ জায়গাতেই বৃত্তি পাইছি। সো আলহামদুলিল্লাহ মার্ক ভালোই ছিল হয়তোবা এসএসসিতেও। তো কেমিস্ট্রি 1st এ এত নাম্বার আমি কিভাবে পাইলাম? আমার এমসিকিউ কিন্তু আরো ২-৩ টা ভুল গেছিল। ৩ টা ভুল গেছিল আমার মনে আছে। সো আমি রিটেনে কিন্তু দেখো, রিটেনে ৫০ এর মধ্যে আমি হয়তো ৪৭-৪৮ পাইছি। সো সবকিছু বাংলা লেখা। কিন্তু তার মধ্যেও কেন আমি এত ভালো নাম্বার পাইলাম? প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। যত নিট অ্যান্ড ক্লিন থাকবে, খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তো স্যারের মাথার ভিতরে একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে এই ছেলে ভালো। তো তখন দেখা যাবে যে তোমার কনটেন্ট অত বেশি না থাকলেও তুমি ওই যে পার পেয়ে যেতে পারবা। ভালো মার্কস পাইতে পারবা আরকি। তবে হ্যাঁ, ভিতরে তো জিনিসপত্র থাকা লাগবে। হাতের লেখা সুন্দর করে যদি তুমি অপ্রাসঙ্গিক উত্তর লিখে আসো, তাহলে তো তোমার ফুল মার্কস দিবে না। তাই না? তো এই হলো সাজেশন থাকবে সিকিউতে যদি তুমি ফুল মার্কস এনশিওর করতে চাও নাম্বার 1 ভিতরে মানে কন্টেন্ট থাকতে হবে, ভালো কিছু লিখতে হবে এবং সেটা পরিষ্কার করে লিখতে হবে। আর গতে কোথায়, কোথায় নাম্বার যাইতে পারে অঙ্ক তো হওয়াই লাগবে। হওয়ার পরেও কোথায়, কোথায় নাম্বার যাইতে পারে সেটাই বললাম। এককে নাম্বার যাইতে পারে।
বা পরিষ্কার না থাকলে লেখা, স্যারদের যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রেও নাম্বার যাইতে পারে। আর হ্যাঁ, পরীক্ষার হলে সবসময় শুরু থেকেই মানে খুব দ্রুত লেখা শুরু করবা। দেখা যায় অনেক সময় যে প্রথম দিকে সৃজনশীল লেখার ক্ষেত্রে দেখা যায় যে তুমি আস্তে আস্তে লিখতেছো কচ্ছপের গতিতে, দেখা যায় যে লাস্টের 30 মিনিটে 2টা সৃজনশীল লেখা বাকি। তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ে, তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতে যাও, তখন দেখা যায় যে হাতের লেখাটা নষ্ট হয়ে যায়। তো সেম পেসেই লেখা শুরু করবা এবং শুরুই করবা যেই অঙ্কটা তুমি ভালো পারো বা আগে করে আসছো, কমন পড়ে গেছে, ওগুলা দিয়েই আগলে আসলে শুরুতেই মানে ওগুলা শেষ করে ফেলবা এবং খুব দ্রুত লেখে শেষ করে ফেলবা। চেষ্টা করবা যেগুলো কমন পড়ে গেছে ওগুলা যেন মানে যত দ্রুত সম্ভব লেখা শেষ করে অন্যগুলাতে যাওয়ার। ঠিক আছে? কারণ ওই যে শেষে গিয়ে কিন্তু তুমি পরে ধরা খেয়ে যাবা লাস্টে। ওকে। আর কি প্রশ্ন আছে? চ্যাপ্টার 8-9 স্কিপ করলে কি হবে? না, স্কিপ করার দরকার নাই, বললাম তো। কোনো চ্যাপ্টারে স্কিপ করার দরকার নাই, তবে হ্যাঁ স্কিপ করলে এমসিকিউ কমন পাবা না কিছু, আর হয়তো বা রিটেন একটা মিস যাইতে পারে, তো তুমি তো 5টা পূরণ করতে পারবা অন্যান্য অধ্যায় থেকে। সো খুব একটা সমস্যা নাই, চ্যাপ্টার স্কিপ করা মানে হলে এমসিকিউ বাদ দেওয়া। আমি তোমাদের যাদেরই বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টার হচ্ছে স্কিপ করার মানে মন মানসিকতা আছে, সহজভাবে বলে দিই, তুমি একটা চ্যাপ্টার বাদ দিও মানে ওই চ্যাপ্টারে হচ্ছে মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ তুমি বাদ দিয়ে দিচ্ছ। মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ বাদ দিয়ে দিচ্ছ। আর রিটেন তো তুমি অন্যটা দিয়ে পোষাইতে পারবা, তোমার তো যে কোনো 5টা উত্তর দিলেই হবে। ওকে। ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, এটার জন্য অবশ্যই তোমাকে কনসেপ্ট ভালো মতো বুঝতে হবে। কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকা লাগবে যে কোন সূত্র কিভাবে আসলো বা এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এইটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস, মানে যত বেশি প্র্যাকটিস তত বেশি ভালো। এটার কোনো লিমিট নেই যে 20টা করছো হয়েছে ওকে ডান শেষ। তবে হ্যাঁ, মিনিমাম হচ্ছে বোর্ডগুলা তোমার শেষ করতে হবে। এগুলা শেষ করলেই তুমি দেখে যাবা যে কোন প্যাটার্নে কোশ্চেন আসে, ওই প্যাটার্নগুলা কিভাবে আমার অ্যাপ্রোচ করা উচিত, একটা মানে মাথার ভিতরে অটোমেটিক সেট হয়ে যাবে। এটা কোনো এরকম থাম রুলস নাই। থাম রুলস হচ্ছে বা মেইন যে জিনিসটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর এখন শেষ মুহূর্তে তো বিভিন্ন ফর্মুলার তোমার প্রমাণ দেখার সুযোগ নাই। সো প্রমাণ টমান এগুলো আপাতত স্কিপ করে যাবা। বই পড়ার সময় হচ্ছে এই সূত্রটা কিভাবে আসছে, এখন হচ্ছে শেষ মুহূর্তে ওগুলা এত ডিটেলসে দেখার সুযোগটা নাই। তুমি সূত্রগুলা ভালো মতো বুঝো যে এই সূত্রে কোনটা দিয়ে কি বোঝায়। হ্যাঁ, এটা একবার দেখতে পারো। আর এই সূত্র দিয়ে কি ধরনের ম্যাথ বোর্ডে আসছে, তো তখন তুমি যখন সৃজনশীল প্র্যাকটিস করতে যাও তখন নিজেই বুঝে যাবা। কতগুলো সিকিউ করলে বোঝা যাবে যে পুরো চ্যাপ্টার কমপ্লিট? মাত্রই বললাম যে ওরকম কোনো নির্দিষ্ট লিমিট নাই, তুমি অ্যাটলিস্ট বোর্ডের গুলা শেষ করবা। তাও যদি একটা নাম্বার আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো হচ্ছে বোর্ডের মিনিমাম 20 থেকে 30টা সিকিউ করা উচিত। এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্স যত করবা তত ভালো। আর এমসিকিউর বেলায় মিনিমাম হচ্ছে 50টা করা উচিত। 50টা যত বেশি, 50টা আসলে কম হয়ে যায়, 70টা প্লাস করা উচিত। ভাই বেশির কোনো লিমিট নাই, এগুলো হচ্ছে মিনিমাম। আর আমি যেটা বলছি যে যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আসলে পড়াশোনা সিরিয়াসলি নিতে চাও, তোমাদের অবশ্যই বোর্ডগুলা শেষ করবা। প্রথম দিকের গুলা একটু লিখে লিখে করলা, পরে যখন দেখবে যে সেম কোশ্চেনই বারবার আসতেছে ওগুলা জাস্ট সি থ্রু করে গেলা, মানে দেখে চলে গেলা যে এটা তো করছি, ঠিক আছে আরেকটা যাই, আচ্ছা হ্যাঁ এটাও তো আগেও করছি, সো এটা আবার দেখার দরকার নাই, এই এরকম করে আর কি পড়বা। ওকে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ যেটা আসলে চেষ্টা করে সে আসলে সেটাই আসলে পায়। তো তুমি তোমার এফোর্ট কিরকম দিচ্ছ সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো নিজের প্রতি অনেস্ট তোমার থাকতে হবে। তুমি যদি ভাই নিজের প্রতি অনেস্ট না থাকো তাহলে তুমি ধরা খাবাই। মানুষ আসলে যখন কোনো কিছুতে ফেইল করে এটার পিছনে অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু দিন শেষে এটা আসলে তোমারই ব্যর্থতা। তোমার সফলতার ভাগ নিতে দেখবে আসলে আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু ভাই ব্যর্থতার ভাগ নেওয়ার জন্য কেউই নাই। এটা নিজেরই দিন শেষে আসলে কুকড়ে কুকড়ে খায়, নিজের কাছে খারাপ লাগে, ইস আমি আরেকটু এইভাবে করলে জিনিসটা এইভাবে আরো ভালো হইতে পারতো, আরো সুন্দর হইতে পারতো। সো পরে থেকে ইস বলার থেকে এখন থেকে এফোর্ট দেওয়া তো ভালো, তাই না? আফসোস করার থেকে সাবধান হওয়া অনেক ভালো না? সো এখন থেকে তোমার পড়াশোনা তুমি রেগুলারিটি মেনটেন করো, আগে যা করছো করছো,
এখন যে কয়দিন সময় আছে এই কয়দিন আরেকটু সিরিয়াসলি পড়াশোনা করো। ঠিক আছে? আগে যদি মনে করো ২ ঘন্টা পড়তা, একটু বাড়ায় দাও সময়। আমি তো ভাইয়া তো বললাম যে মিনিমাম আসলে এক বেলা ভালোমতো পড়া উচিত। ৬ থেকে ৭ ঘন্টা যাতে মিনিমাম কভার হয়। ওইখানে যদি সময় দিতে না পারো, সকালে ২ ঘন্টা মিস হয়ে গেলে রাতে এসে সেটা পোষায় দাও। সো অনেক কথাবার্তা বললাম যে আমি আসলে যেভাবে আমার নিজের রুটিনকে সাজাইতে পছন্দ করি সেইগুলাই আসলে তোমাদের সাথে শেয়ার করছি। বাট নিজের বিভিন্ন রকমের অ্যাপ্রোচ থাকতে পারে, তোমরা সেগুলোও করতে পারো। বাট এফোর্টটা দাও। এটাই হচ্ছে মেইন কথা, যে এফোর্ট তোমাকে আসলে দিতেই হবে। কোনো অপশন নাই। সো এই যে আমরা বিভিন্ন কথাবার্তা বললাম যে প্র্যাকটিস করতে হবে, সাজেশনের কথা বললাম। ঠিক আছে? তারপরে হচ্ছে এমসিকিউ, সিকিউর অ্যাপ্রোচ বা ক্লাসটা আসলে কিভাবে করলে ভালো হয়, কি, কি পড়লে গুরুত্বপূর্ণ, এগুলো আমরা ক্লাসে দেখায় দেওয়ার চেষ্টা করি। এবং ২ থেকে ৩ ঘন্টার থাকে মোটামুটি ক্লাস ডিউরেশন। যদি চ্যাপ্টার বড় হয় সেক্ষেত্রে একটু বেশি চলে যায়। তবে চেষ্টা করি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে অল্প ক্লাসে কমপ্যাক্ট আকারে কিভাবে পুরো চ্যাপ্টারটা তোমার সামনে তুলে ধরা যায়, এটার এফোর্টটা আমরা দিয়ে থাকি। সো আমাদের সাথে যারা যুক্ত হতে চাও, তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দিছি ইতিমধ্যে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছে তাদের তো আসলে বলব যে তোমাদের জাস্ট রুটিনটা তোমরা ঠিকমতো মেইনটেইন করো। তাহলেই দেখবে যে ভাই ইনশাআল্লাহ সফলতা আসবে। আমরা তোমাদের গুছাই দিচ্ছি, জাস্ট তোমরা সেটা নেও। ঠিক আছে? আমরা আমাদের 100% দিচ্ছি, তোমরা তোমাদের 200% টা দাও। এটাই বলবো আমি। তো এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। তো দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না হলে আমরা ছেড়ে দিব। যেহেতু তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বেশ খানিকটা সময় নিয়ে ফেলছি ইতিমধ্যে, প্রায় ৩০ মিনিটের উপর হয়ে গেছে। এত বেশি সময় নেওয়া উচিত না। তারপরেও ভাই কথাগুলা বললাম। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হইছে। তোমাদের চিন্তা করার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট হবে এখন আশা করি। আচ্ছা, পদার্থবিজ্ঞান পুরা বইয়ের এমসিকিউ দিলে ভালো হতো। আচ্ছা, চেষ্টা করব যে এমসিকিউর একটা সাজেশন দেওয়া যায় কিনা। এটা আমার পক্ষ থেকে আমি দেখি, চেষ্টা করব ইনশাআল্লাহ। হাতের লেখা বেস্ট, আয়েশা বলতেছে ওর হাতের লেখা বেস্ট। আচ্ছা, খুবই সুন্দর। তাহলে তুমি হচ্ছে নোট করে আমাদের গ্রুপে আপলোড দিতে পারো। তাহলে আমরা চেক করতে পারবো তোমার হাতের লেখা কতটা সুন্দর। তো কমেন্ট করলে তো হবে না, কমেন্ট করলে তো হাতের লেখা বোঝা যায় না। তোমরা হচ্ছে যারা আমাদের ক্লাস করো হচ্ছে রেগুলার নোট করে সেটা গ্রুপে আপলোড দিয়ে দিতে পারো। তাহলে মানে একটা তাগাদা থাকবে যে না আমি নোট গ্রুপে আপলোড করার জন্য হলেও একটু সুন্দর করে লিখি জিনিসগুলা। ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউ কিভাবে ভালো করবা ইতিমধ্যে আমরা বলছি যে এমসিকিউ ভালো করার স্ট্র্যাটেজিটা কেমন। সো সহজ এক লাইনে বললে বই ভালো মতো পড়তে হবে। বই ভালো মতো পড়ার যদি সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট বোর্ডের এমসিকিউ সলভ করতে হবে। অবশ্যই চ্যাপ্টারের সবকিছু বুঝে নিয়ে তারপরে এমসিকিউ এবং সিকিউতে যেতে হবে। ওকে, এমসিকিউর জন্য এমসিকিউ সিরিজ নিছি তাহলে হবে না। হ্যাঁ, রেদওয়ানের একটা এমসিকিউ থান্ডার সিরিজ আছে। তো ওটাতেই আশা করি কভার হয়ে যাবে। ছেলেটা অনেক খাটতেছে তোমাদের জন্য। সো দোয়া করবা যেন সুস্থ থাকে এবং কমপ্লিট করে দিতে পারে তোমাদের। আমার জন্য দোয়া করবা যেন আমার যে বাকি ক্লাসগুলো নেওয়ার কথা এগুলোর জন্য আমি সুন্দর মতো নিয়ে নিতে পারি। ওকে, পরীক্ষায় চিত্র আঁকতে হবে এরকম প্রশ্নের উত্তর কখন দিলে টাইম ম্যানেজমেন্ট করা সহজ হবে? শুরুর দিকে দিলে নাকি অন্য কোনো সময়? আচ্ছা, এই যে ভালো একটা কোয়েশ্চেন করছো, যে ছবি আছে যেগুলা, যেমন আমি ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারি আলোর যে চ্যাপ্টারগুলো আছে এগুলো চেষ্টা করবা মাঝখানে উত্তর দিতে। মাঝখানে উত্তর দিতে আমি কেন বলতেছি, কারণ শুরুতে দিলে ওই সুন্দর করতে করতে দেখা যাবে তুমি সব টাইম খেয়ে ফেলবা। আর লাস্টে যখন অ্যান্সার করবা তখন দেখবা যে হয়তো সময় নাই, তখনও তোমার জিনিসটা মানে ছবিটা সুন্দর হবে না। মাঝে দিলে কি হবে, তুমি শুরুর দিকে যেই পরিমাণ সময় ফার্স্ট লিখে কাভার করতে পারবা বা বাঁচাইতে পারবা, ওই অংশটা মাঝখানে তোমার ডিসিশন নিতে হেল্প হবে যে আমি চিত্র আঁকতে ঠিক কয় মিনিট নিব। শুরুতে দেখা যাবে তুমি অনন্তকাল নিয়ে ফেলতেছো, আর শেষে দেখা যাবে যে তোমার সময়ই থাকতেছে না। মাঝখানে দেওয়াটাই বেস্ট ডিসিশন, যে তোমার ব্রেন পরীক্ষা দিতে দিতে অটোমেটিক সেট করে ফেলবে যে আমার আসলে এই ছবিটা আঁকার জন্য কত মিনিট সময় আছে হাতে। সো সবসময় ফার্স্ট অ্যান্সার করবা যেগুলো কমন পড়ে যায়। শুরুর দিকে বলছি, আবারও বলতেছি, যেটা কমন পড়ে যাবে, যেই জিনিস তুমি করে আসছো ইতিমধ্যে বা তোমার কাছে সহজ লাগে, এগুলা শুরুতেই অ্যান্সার করবে এবং যত ফাস্ট পারো করবা। যদি সম্ভব হয় প্রথম আধা ঘন্টায় 2টা সিকিউ অ্যান্সার করে ফেলবা।
প্রথম সময়টুকু তুমি যত আর কি দ্রুত কাজে লাগাইতে পারবা প্রথম দিকে সৃজনশীল গুলায়, পরের দিকে তোমার আরো জিনিসগুলোকে সুন্দর করার সম্ভাবনা বাড়বে। আর একটা জিনিস সেটা হচ্ছে রিভিশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্টদের দেখা যায় যে ওরা খালি লিখেই যায়, পরে হচ্ছে খাতা রিভিশন দেওয়ার সময় পায় না, লেখেই শেষ করতে পারে না অনেকে। সো এইটা তোমার প্রতি আমার পরামর্শ থাকবে, যত দ্রুত পারো লেখো, এবং পরীক্ষার শেষে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট যদি সম্ভব হয়, বা অ্যাটলিস্ট 15 মিনিট হচ্ছে রাখবা রিভিশন দেওয়ার জন্য। ওই সময় কিছু ছোটখাটো ভুল ধরা পড়ে চোখে, এটা ভাই বিশ্বাস করো, তুমি সবসময় কিছু না কিছু ভুল করবাই, শেষের 15 মিনিট সেই ভুলগুলো আসলে চোখে পড়ে ভালো। সো এই কাজটা করবা, ভাইয়ের পরামর্শটা আশা করি তোমরা মেনে চলবা। 16 ঘন্টা পড়ার রুটিন বানাইছে আয়েশা বলতেছে, হ্যাঁ খুবই ভালো, চেষ্টা করো মেনটেন করতে। 16 ঘন্টা আসলে বাস্তবে প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব না, তুমি অ্যাটলিস্ট 10 ঘন্টা মেনটেন করার চেষ্টা করো। আর 16 ঘন্টা মেনটেন করতে পারলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। চ্যাপ্টার 8 সহজ লাগে, থ্যাঙ্কস নোমান ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম। আমি চ্যাপ্টার 8টা করাই দিছি পেইড ব্যাচে। আশা করি কারো কোনো আর ওই অধ্যায়ে কোনো সমস্যা নাই যারা ক্লাসটা করছো। ওকে, এই তো ঠিক আছে। আমার মনে হয় আমি সবগুলা আহ, প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছি তোমাদের। আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে সমস্যা নাই, এই লাইভের কমেন্টে আমাকে মেনশন করে তোমরা হচ্ছে, বা রেদওয়ানকে মেনশন করে হচ্ছে কমেন্ট করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে। সময় আসলে অনেক চলে গেছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য। এবং এই লাইভ থেকে আশা করি তোমাদের মানে একটু হলেও উপকার হয়েছে। সো এই যেই কথাগুলো বললাম সেখান থেকে শুধু শুনলেই হবে না, মানে এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করলেই হবে না, এইগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে তোমার হচ্ছে নেক্সট জার্নিতে। সো আমাদের হাতে বেশ কিছুদিন হয়তো বা, মানে খুবই অল্প সময় আছে, অত বেশি সময় নাই, 1 মাস সামথিং হয়তো বা থাকতে পারে, বা মনে হয় সেটাও নাই। সো একটু এফোর্ট দাও, কষ্ট করো, এসএসসির পরে অনেক সময় পাবা আনন্দ করার। এবং এই তো আর কি বলবো, এসএসসি পরে আসলে বেশ বেশ খানিকটা সময়ই পাবা। একটু লাইফে এখন যদি এফোর্টটা দাও ঠিক মতো, তখন তোমার আনন্দটা অনেক সুন্দর হবে। আর এখনো যদি আনন্দ করতে থাকো তাহলে দেখা যাবে এসএসসি পরীক্ষার পরে আফসোসই হবে। তো লাস্ট যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে, কিভাবে তুমি, দুইটা কথা, কিভাবে শুরু করলা সেটা গুরুত্বপূর্ণ না, কিভাবে শেষ করলা সেটাই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আফসোস করার থেকে সাবধান হওয়া অনেক ভালো। তো সবার সাথে ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।